জীবন চুক্তি পড়া যেত এই অভাগা মানুষটা বেহরিস লাশের কথা উঠে থাকতো। শুনবে তুমি সেই কথা, আমার জীবন যন্ত্রণার সেই কর্মকাঠি। হ্যাঁ হ্যাঁ আমি শুনবে তোমার কাছে 500 টাকা 2 লক্ষ হচ্ছে বাবা। তো বলো কি হয়েছে? তাহলে শোনো, আমার নাম রাহুল গান্ধী, কোটিপতি বাবার একমাত্র সন্তান আমি। 15 কোনো একটা অজ্ঞাত কারণে আমার বাবা বিদেশে নিরুদ্দেশ হয়ে যায়। তাতে আমার জীবনে কোনো ফাটা পড়েনি। মা আমার উচ্চ শিক্ষায় শিক্ষিত করে বিলেতে পাঠান। সবসময় আমার বোধ করে থাকতো এই গ্রামে, আমার গ্রামের মেয়ে কাপড়ের দিকে। সেই কাপড়কে দিয়েই শুরু করলাম আমার জীবনের করুণ কাহিনী। কৃষ্ণচূড়া গাছের তলায় আমি তার জন্য অপেক্ষা করছি। সে যদি আমার চিন্তা না করে তাই তো তার ছবি আমি সঙ্গে করে এনেছি। তাই তাকে আমি বলবো ঠিক বলেছো, তবে আমি জেসে পাগল নই, একেবারে প্রেম পাগল। উনি চাইলে আমি তোমার কি বললেন আপনি? আরে না, আমি তেমন কিছু বলিনি। আমি অনেক দিন ধরে লক্ষ্য করছি তুমি এই কৃষ্ণচূড়ার তলায় একাই চক্কর করে চলেছো, যেন মনে হচ্ছে বিনোদিনী রায় কৃষ্ণের অপেক্ষায় ভ্রমণ করছে। সময় হলেই সেটা জানতে
কিন্তু আমি যে আর এক মুহূর্ত অপেক্ষা করতে চাই না সুন্দরী। আজ তোমার কৃষ্ণ হয়ে আমি তোমায় নিয়ে রাসলীলায় মেতে উঠবো। কি বললেন আপনি? তুমি রাম হয়ে ধরা দাও আমার বাহু ধরে, আমি কৃষ্ণ হয়ে বজ্র ধরো তোমায় শরণ ধরো। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না। ভক্ত মাঝে রাখবো, ছেড়ে দেবো না। হৃদ মাঝে রাখবো, ছেড়ে দেবো না। ছেড়ে দেবো না। তোমার মতো সোনার গড়ি ছেড়ে দিলে আর তো পাবো না। না, না, আর তো পাবো না। এই বিলাপ ডায়মন্ড কৌশি দপ্তর গাড়ি চর। তবে আজ আমি স্বীকার করবো না। আমার কামনায় কথায় খানায় লোকে আমি কেটে চুচি চুচি করে নরসর মনে মতো হকিয়ে কেটে উপভোগ করবো। গায়ের মাটিতে দাঁড়িয়ে গায়ের মেয়েকে স্পর্শ করার পর সাহস হয় কি করে? ওকে ছেড়ে দাও, নইলে তোমার পিঠে চাপ লাগবে। খবরদার আমার শিকারে ভাগ হতে চাইলে তোকে আমি এই শিখে গেলেন কেন? আপনার বোধহয় জানা নেই, প্রতিহিংসার চেয়ে প্রতিবাদের হাতটাও অনেক বেশি লম্বা। আরে আমি ঠিকই বলেছে, আমি তো সেই কাজটাই করছিলাম। আমি তো আজকে প্রতিবাদটাই তো করছিলাম। আপনি প্রতিবাদ করছিলেন? তবে আর বলছি কি, আরে আমি আপনাকে ওয়েলকাম জানানোর জন্য এই পথ দিয়ে যাচ্ছিলাম। এই মেয়েটি হঠাৎ আমার পথ আগলে বিভিন্ন রকম অস্বীকৃতি করতে হতো। ওই ওই যে যেমন জানেন না, ওই লাইনের মেয়েগুলো যেমন করে আর কি। আর কারো কথা উচ্চারণ করলে তোমার চামড়া তুলে নেব। আপনি যদি আমার ম্যানেজার না হতেন, এক্ষুনি আপনাকে আমি এখান থেকে বের করে দিতাম। সরি, এক্সট্রিমলি সরি। আমার কাছে সরি যাওয়ার কোনো দরকার নেই। যাকে অসম্মান করার জন্য হাত বাড়িয়েছেন তাকে বোন বলে ক্ষমা চেয়ে নিন। কি হলো? আমার ক্ষমা করো বোন, আমার বড্ড ভুল হয়ে গেছে। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। দেখলেন তো মিস্টার লাহিড়ী, এটাই হলো গ্রাম বাংলার আদর্শ নারী। শত ব্যথা বুকে নিয়েও অপরাধীকে ক্ষমা করাই আপনি আবার আসতে পারেন। কিন্তু আপনি তো আপনার কাছে গাড়ি নিয়ে এসেছেন, আমি আপনাকে ওয়েলকাম জানানোর জন্য বাড়ির লোক অপেক্ষা করছে। আমি কোনো রাজ্য নয় করে আসেনি যে আপনাকে জন্য আপনাকে রাস্তা আসতে হবে। আমি পায়ে হেঁটেই বাড়ি যেতে পারবো। আপনি এখানে আসতে পারেন। ওকে স্যার, আপনি না চাইলেও কিন্তু আপনাকে মোস্ট ওয়েলকাম জানিয়ে অপেক্ষা করবো। শুধু অপেক্ষা নয়, তোমার পরবর্তী শৃঙ্খলার ব্যবস্থা আমি করছি। তবে আমার নাম ব্ল্যাক ডায়মন্ড কৌশিক দত্ত। আমি এতটা বছর গ্রামে কাটালাম, এর মধ্যেই দেখছি গ্রামে অনেক আগাছা তৈরি হয়েছে। সেই জায়গায় এই আগাছাগুলোকে সমূলে উপরে ফেলতে হবে। আপনার আমার অনেক বড় সর্বনাশ হয়ে যেত। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা তুমি এই ঘর দুপুরে কৃষ্ণচূড়ার তলায় দাঁড়িয়ে কি করছিলে? আমার কাছের মানুষ আজ বিলেত থেকে বাড়ি ফিরছে, তাই তো তার আসার অপেক্ষায় আমি কৃষ্ণচূড়ার শাখায় বসে অপেক্ষা করছিলাম। তা তোমার কাছের মানুষটা কে শুনি? আমার কাছের মানুষ রাহুল দত্ত। দেশ থেকে ব্যারিস্টারি পাশ করে আজকে বাড়ি ফিরছে। ও মাই গড,
বন্ধু সে তো অনেকক্ষণ আগে স্টেশন থেকে গাড়ি করে বাড়ি চলে গেছে। বাড়ি চলে গেছে জানাতে হ্যাঁ তাই তো দেখলাম। সে আমাকে বলেছিল। আরে বাবা 5 বছর আগের যাওয়ার কথা কেউ কি তা মনে রাখে এখন? তাছাড়া সঙ্গে তার বিলেতি মেয়ের বেউ বউ ছিল মানে তারপরে আমার রাহুল তার বিয়ে করেছে। হ্যাঁ তাই তো দেখলাম। আহা দেখতে যেন একদম ডানা কাটা পড়ি। আপনি দাদা আমার রাহুল দা এমন কিছুতেই করতে পারে না। আমাকে ছেড়ে আমার রাহুল দা বিয়ে করতে পারে না, কিছুতেই না। সে কি জানি না তার আশায় আমি যে তার জন্য কতটা দিন করছি। আরে কি মুশকিল, এতে কারদার কি আছে? আরে তোমার রাহুল দা নাই অন্য একজনকে বিয়ে করেছে, আর তুমিও না একটা বিয়ে করে নাও। দাদা মেয়েরা যে শুধু এক চোখেই মন দেয়, রাহুল দা ছাড়া আর যে আমি কাউকে আমার এই মন দিতে পারবো না। তাই তো আমাদের ভালোবাসা নীরব সাক্ষী ওই কৃষ্ণচূড়ায় হই নালে আমি আমার শাড়ির আঁচল দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আমি আত্মহত্যা করবো। আচ্ছা বোকা মেয়ে তো তুমি, মরবে কেন? আরে তুমিও নয় বিয়ে করে নাও, আর তুমি চাইলে আমি তোমার বিয়ে করে কি নেবো। বললেন আপনি? হ্যাঁ তখন তোমার সম্মান বাঁচিয়েছি, এখন তোমাকে বাঁচাতে আমি নয় তোমার বিয়ে করে নেবো। এসো এসো আমার সঙ্গে। আর ছেড়ে দিন, কারণ আমি একটু অসুবিধা তোমাদের কিছুতেই ছাড়বো না, জানো আর কিছুতেই না। তোমারই মরণে মরিয়াছি প্রিয়া, মরণে আমার কিসের ভয়? আমি ধন্য কৃতার্থ হব যদি তোমার হাতে মরণ। কে তুমি? একবার প্রতিজ্ঞা করে তুমি তোমার রাহুলদাকে চিনতে পারবে না। রাহুল দা তুমি? সত্যি কেমন করে চিনবো? বিদেশে গিয়ে অনেকখানি পাল্টে গেছো, তাই তো তোমাকে চিনতে আমার এত ভুল হয়ে গেছে। তুমিও তো অনেক সুন্দর হয়েছো কাকু। সত্যি আমার ভুল হয়ে গেছে, এমন ভুল আর কখনো হবে না রাহুল দা। সত্যি হবে না তো? তাহলে তুমি আমায় কথা দাও। কথা দিলাম এমন নীরব হবে না, আর কখনো আমি ভাববো না রাহুল দা, কখনো না। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারই। Yeah.
আমি বুকে রক্ত জল করে আগলে রেখেছি, অথচ তুমি আমারই নামে তুমি অপবাদ দিচ্ছ। বলছি আমি হয়তো কিছু ভুল করেছি, আমার বিশেষ প্রয়োজনে অতি সামান্য প্রোডাক্ট তোমাকে না জানিয়ে আমি বিক্রি করে ফেলেছি। তাও তো বলতো আমার কাছে খবর আছে গত পরশু রাতে তুমি 5 ভরি মাল পাচার করেছো। কে বলেছে এই কথা? একই ম্যানেজার তুমি? তুমি কমরা আমি খেয়েছি। তবু বিবেক বলে একটা কথা আছে স্যার, যার নিগম খেয়েছি তার সাথে নিগম আমি করতে পারি। ঈশ্বরকে ভাই মাফ করবেন, আমি বলবো সেটা। তাই ইচ্ছে করে আজ আমি আপনার কারবারে কেরোসিন ঢেলে দিলাম। আপনি যে 5 লাখ পাচার করেছেন সেটা না খান। পাগলের মতো কথা বলছো। ব্যাপারটা প্রমাণ হয়ে গেলে তুমি আমি দুজনেই বেঁচে যাব। তাই বলছি এবার বন্ধ করো। না স্যার, আজ আমি চেপে রাখতে পারবো না। আজ আমি সব সত্যি কথা বলবো। সব সত্যি মানে দুঃখের কথা কি বলবো মাসিমা? আপনি 15 বছর ধরে আপনার স্বামীর যে খুনের ঘটনা জেনে এসেছেন সেটা সম্পূর্ণ মিথ্যে। আপনার স্বামীকে প্রথমে কিডন্যাপ করে তারপর খুন করে দেওয়া হয়। এগুলো বিশ্বাস করে না, তুমি মিথ্যা বলছো, মিথ্যা। মিথ্যে নয় মাসিমা, আমার কাছে সম্পূর্ণ ভিডিও ক্লিপ আছে। আপনার স্বামীকে প্রথমে কিডন্যাপ করা হয়, তারপর তাকে খুন করে গুম করে দেওয়া হয়। তুই চুপ করো, চুপ করো, তোমার কথা আমি সহ্য করতে পারছি না। এখনো হয়ে গেছে এসব ফাঁস করে তুমি কি আমায় ফাঁসিতে চড়াতে চাও? এবার এসব বন্ধ করো। পারবো না স্যার, আজ আমার বিবেক বাস্ট হয়ে গেছে। তাই আজ আমাদের সবচেয়ে বড় কথা বলেছে। এতদিন তোমরা এই কথাটা চেপে রেখেছিলে, তার শাখা সিঁদুর পরে 15টা বছর আমি তার অপেক্ষায় বল করছি। সব আশা তোমরা শেষ করে দিলে, তার শাখা সিঁদুর পরে আমি তার আত্মার অমঙ্গল করবো না। তুমি তোমার শাখা আমার শক্ত আছে এবারে বলো কে আমার স্বামীকে খুন করেছে? মিথ্যে বৌদি, দাদার খুনের কোনো ঘটনাই ঘটেনি। এই ম্যানেজার কেন জানি না মিথ্যে খুনের কথা বলে তোমাকে বিভ্রান্ত। তুমি চুপ করো, সব কথা ম্যানেজার মুখে শুনতে চাই। বলো ম্যানেজার, কে আমার স্বামীকে খুন করেছে আর সেই খুনের কি প্রমাণ আছে তোমার কাছে? খুনের পুরো ভিডিও ক্লিপ আমার কাছে আছে। সেটা দেখলে আমি সহ্য করতে পারবেন তো? মনে হয়ে যাবেন না তো? কত কষ্ট করে কত নির্মম ভাবে তাকে হত্যা করা হয়। হ্যাঁ, প্রথমে জীবন্ত অবস্থায় চোখ তুলে নেওয়া হয়। হ্যাঁ, বুক বুক করছে না তো? তারপরে ধারালো ছুরি দিয়ে তার জিভটাকে কেটে নেওয়া হয়। আমরা লোক হয়ে যাবে না তো মাসিমা? সব শেষে তার হাত পাগুলো কেটে টুকরো টুকরো করে এবার তোমাকে আমি খুন করবো। আরে তারা দেখছেন না মানুষটা কত অসহায় হয়ে গেছে। আপনি আপনি একটা ধর্ম আসবেন, আপনি একটা বসুন, আপনার গাড়া অনেক কাছে, আপনার বসুন। আপনার হয়তো আলাদা হয়ে যাবে, আপনি বসুন বসুন। এই শয়তানকে শাস্তি না দেওয়া পর্যন্ত যেমন করে হোক আমাকে বেঁচে থাকতে হবে। বৌদি তুমি বিশ্বাস করো, চুপ! তোমার সাথে কথা বলতে আর কান্না হচ্ছে। যে মানুষটা সম্পূর্ণ নিজের
শুনি কি ভাষা ফলা ফলা সেই সঙ্গে ঢেলাম আমি আপনার না করলে আবার আপনার গণতন্ত্র একসাথে খবর বলে পড়ে গেছে। আরে আমি ভেবেছিলাম এই বুড়ি হলে তার সামনে খুনের ঘটনা শুনে নিজেই হাত হয়ে মরে যাবে। বুড়ির হাত দেখছি বড় শক্ত, সে মরবে কি মারার জন্য শাস্তি এনে চলে এসেছিল। তাই দিলাম ওর কারবারে করে সিগলা নেড়ে যাই দেখি মালটা পুরোপুরি খালাস হয়েছে। এই যে এখনো শ্বাস চলছে, আপনি গিয়ে ওর গলা করে নিশ্চিত করে দেবেন আর শুভ কাজে দেরি করবেন না স্যার। এই ছবিটা হবে একদিন আপনার কারাগারের সিন্ধুর মস্তর। একদম শেষ। কিন্তু এই রাস্তা নিয়ে কি করবো? কিছু করতে হবে না, আপনি পুলিশকে ফোন করে দিন, পুলিশ এসে রাস্তা নিয়ে যাবে। কি পাগলের মতো কথা বলছো? এই পুলিশ এলে তো আমরাই ফেসে যাবো। কি যে বলেন স্যার, যাত্রা শুনতে যদি বিলেন ধরা পড়ে যায় তাহলে পাবলিক কি আর বসে থাকবে? কাছে আসুন, আপনাকে আমি বুঝিয়ে বলি। ফোন লাগান স্যার। হ্যালো, আমি দোস্ত ভিলা থেকে বলছি, এখানে একটা খুন হয়ে গেছে। হ্যালো, মা, কাকা, রোহন, আমি এসে গেছি। চলুন স্যার, মাননীয় দর্শক বৃন্দ, নাটক তুমি কোথায় মা? আমার তোমার কাকা ফিরে এসেছে মা। তোমার সফল সফল করতে তোমার কাকা ফিরে থেকে ফিরে এসেছে মা। মা মেঝেতে শুয়ে আছে, কি হয়েছে? দেখি সর্বাঙ্গে রক্তে ভেসে যাচ্ছে, বুকে ছিল ভিক্ষা অবস্থা। কি হয়েছে মা? কে এমন কাজ করেছে? এই কি করলেন রাহুল বাবু? আপনি আপনার নিজের মা কি খুন করে ফেললেন? আমি ভুল করিনি। এ কি এই মাসের বাড়িতে এসে দেখলাম মা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। এই আরে এই ছুটটা মায়ের এই দেখুন স্যার, আমার ভাই তো রাহুল। এই পুলিশ দিয়ে আমার বন্ধু লাগিয়ে মাকে না দাদা, আমি ভুল করিনি দাদা, তোমরা বিশ্বাস করো। আমি মাকে ভুল করিনি। আমি মাকে এসে দেখলাম এইভাবে মেঝেতে শুয়ে আছে, আর এই ছুরিটা মায়ের প্রতি বিদ্ধ। আবার মনে হয় মাকে অন্য কেউ খুন করে পালিয়ে গেছে কাকা। তুমি বিশ্বাস করো কাকা। উনি নির্মল মন্ত্র, আমি নিজের চোখে দেখেছি রাহুল বাবু মাকে খুন করে দিয়েছে। হ্যাঁ স্যার, একটা বিশেষ কারণে ওদের মা ছেলের মধ্যে ঢোকাচ্ছে। বিশেষ কারণ বলতে এই রাহুল বাবু বিলেত থেকে ফিরে এসে গ্রামের একটা অশিক্ষিত মেয়েকে ভালোবেসে বিয়ে করার প্রস্তাব দেয়। সেটা শ্বাস মারে কেন রাখা হলো? একটা বিলেত ছেলের সঙ্গে কেউ কেউ গ্রামের অশিক্ষিত মেয়ে নিয়ে দেয়, তাতেই মাসুমার রাহুল বাবুর ক্ষেত্রে ওদের বড় হুমকি দেয়। আর তাতে রাহুল বাবু অজ্ঞান হয়ে গিয়ে মাথা জ্ঞান হারিয়ে ফেলে, তাকে খুন করে ফেলে। ওই দেখো এখন ছুটে ভাতে আছে। তোমাকে
বিশ্বাস করুন স্যার, ওরা মিথ্যে বলছে, আমি খুন করিনি। আপনি কোন করেছেন কি না করেননি? দাদা শুনলাম কি দাদা হ্যান্ডকাপ কেন? কি করেছে দাদা? রাহুল বৌদিকে খুন করেছে। দাদা দাদা কখন রেডিবাকে ভুল করতে পারে না। তোমার মতো প্রথমে এই কথা ভেবেছিলাম বাবা, কিন্তু নিজের চোখে না দেখলে আমি বিশ্বাস করতে পারতাম না। দাদা এ কি আমি শুনছি? আমি বিশ্বাস করি না দাদা, তুমি খুন করতে পারো না। জেঠিমা তুমি একটিবার কথা বলো, জেঠিমা তুমি যদি একটিবার কথা বলো। কেমন করে তাকাবে বাবা? তার ব্যারিস্টার ছেড়ে দে, তার মুখটা চিরকালের জন্য বন্ধ করে দিয়েছে। ব্যারিস্টারের বিবেকের বিচার যদি এটাই হয়, আমার ভেবেই মুক্ত ভরপুর করছি। জনগণের অনেক কি বিচার করতে আপনার একটু বলুন না। আমি কাউরে কথা বিশ্বাস করি না। দাদা দাদা আমি জানি তুমি কোনোদিন ভুল করতে পারো না। তোমাকে এই চক্রান্ত করে ফাঁসিয়েছে, আমি সেই চক্রান্তের কাজ ছিদ্র করবো। তুমি শুধু একবার বলো তুমি খুন করোনি দাদা, তুমি খুন করোনি দাদা, তুমি খুন করোনি। এক ভুল চক্রান্তে আমার জীবনটাকে নাশ করেছে, তাই তো আমার সব সত্য যে আজ মিথ্যে হয়ে গেল রে ভাই। আমি যে কেমন করে নিজেকে নির্দোষ প্রমাণ করবো? তুই বলতে পারিস নি ভাই? দাদা তুমি তাই তো আজ আমি আমার গর্ভধারিণী মায়ের পরোয়ানা মাথায় নিয়ে জেল কাটতে চললাম। আর একটু সময় দিন স্যার, মাকে আমার শেষ প্রণাম করতে দিন। তুমি কেউ না জানো, তুমি তো জানো না আমি এক অপরাধী মা, তাই আমি তোমার কাছে শপথ করছি মা, যে বাজারা তোমায় খুন করেছে, যারা আমায় আসামি সাজিয়েছে, তাদের নামে ব্যারিস্টার হয়েও শাস্তি দিতে না পারলেও এই মায়ের সন্তান হয়ে আমি আমার মায়ের প্রতিশোধ নেব। আমার মমতাময়ী মায়ের মুখাগ্নি করার সৌভাগ্য আমার হলো না, তাই তোর কাছে আমার অনুরোধ, আমার এই হতভাগ্যী মায়ের মুখাগ্নিটুকু করিস রে ভাই, মুখাগ্নিটুকু করিস। নইলে যে আমার মায়ের আত্মা কোনোদিনও শান্তি পাবে না রে ভাই, কোনোদিনও শান্তি পাবে না। জোর করে
আজকের এই সমুদ্রে কথাটা উচ্চারণ করো না। এই যে সামান্য কারণে নিজের মাকে খুন করতে পারে। আমার বিশ্বাসে কি আছে বলবো? আদালতে বিচারে উনি সাব্যস্ত হয়ে জেল খাচ্ছে। সে খুন করুক আর না করুক, উনি তার একমাত্র পরিচয়। আমার এই লেকচার ধোয়া হয়ে গেছে বড় বউ। আমি কেমন করে করবো? না রে, এই যুগে সততার মানবতার কোনো মূল্য নেই বড় বউ। যার বেশি টাকা আছে আইন তারই হয়ে কথা বলে। তাই বলছি এইসব আলোচনা এবার বন্ধ করো। একটিবার যদি কাপড়ের মনে কথা হয়ে যায় যেটা আমার সম্পূর্ণ নির্দোষ, তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে, তাহলে কাপড় হয়তো এই বিয়ে করতে রেখে বসবে। না বাবু না, এমনটা হবে না, হবে না, তাহলে যে মহাসর্বনাশ হয়ে যাবে। তাই তো কাপড়ের সামনে আমাদের এমন কিছু বলতে হবে যা শুনে আমার কাছে ঘৃণা করে। কারণ একটাকে পৃথিবীকে ভালোবেসে কখনো নিজের ভালোবাসাকে মর্যাদা করিস না রে বোন। তাই বলছি তুই এই নতুন জীবনে পা বাড়ার আগে পুরাতন জীবনটা ভুলে যা। কেমন করে বলবো বন্যা, আমি কেমন করে বলবো? পুরোনো জীবনের স্মৃতিগুলো যে বারবার আমাকে হাতছানি দিয়ে যাচ্ছে, কে যেন আমার কানে কানে বলছে, কাপড় তুই ভুল করেছিস, কাপড় তুই মহা ভুল করেছিস। এই ফের মাঝে যে তোকে জীবনের অতীতকে ভুলে বর্তমানের মাঝে তোকে সুখ খুঁজে দিতে হবে। কেমন করে খুঁজবো বৌদি, কেমন করে খুঁজবো? আমার সমস্ত সুখ যে তার কাছে জমা হয়ে আছে বৌদি। তাই তো তোমাদের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি, এই বিয়েটা বন্ধ করে দাও বৌদি, বন্ধ করে দাও। কি বাবার মতো কথা বলছিস? আর কিছু করে মধ্যে বয়স করবে, আর এই সময় এসব কথা বলা অন্যায়। তাছাড়া নির্দিষ্ট লগ্নে বিয়ে না হলে তুই যে লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাবি। লগ্নভ্রষ্ট হয়ে আমি লগ্নভ্রষ্ট হয়ে আমি রাহুলদার আশার পক্ষে বসে থাকবো, সে ফিরে এলে তাকে নিয়ে আমি চুপ কর। একটা জেল পরদাসা বলে ওই আত্মীয় খবর করে আমি কখনো বংশের মান মর্যাদাকে অসম্মান করতে পারবো না। তার কোনো দরকার হবে না দাদা। রাহুলদাকে নিয়ে আমি অনেক অনেক দূরে চলে যাবো দাদা। তুমি শুধু এই বিয়ে ভেঙে দাও দাদা, এই বিয়ে ভেঙে দাও। এটাই যদি তোর মনে ছিল তাহলে এই মেয়েকে তুই সাইড দিয়েছিস কেন? সেদিন শোকে দুঃখে আমি এই কথা দিচ্ছিলাম। আজ আমি বুঝতে পেরেছি রাহুলদার উপরে চরম অন্যায় করা হয়েছে। তাই ভাবছি বৌদি, এই বিয়েটা বন্ধ করে দাও। সত্যি কি বলছিস রে কাপড়? তোর কি মাথা খারাপ হয়েছে? আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই বিয়ে দেখতে বিয়ের মণ্ডপ এসে হাজির হয়েছে। তাদের একটা কি জবাব দেবো? আর বাড়িতে বা কেমন করে বলবো? তোমাদের কাউকে কিছু বলতে হবে না বৌদি। আমি সবার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নেব।
সেটা আমরা নিজেরাই সমস্যা করে নেব। তোমার কথাগুলো শুনে খুব ভালো লাগলো ভাই। এই আত্মীয় হওয়ার আগে সেভাবে তুমি আমাদের আপন করে নিলে। আত্মীয় অনাত্মীয় যেই হোক না কেন, তাদের বিপদে যে সবসময় আমি দাঁড়ানোর চেষ্টা করি। তোমার মতো মানুষকে আত্মীয় হিসাবে শুধু আমাকে তোমাকে স্বামী হিসাবে পেয়ে আমাদের কাকুনো ধন্য হয়ে যাবে। ছি ছি ছি, এসব কি বলছেন বৌদি? হ্যাঁ, যা বলছিলাম, এই রত্নটা কি বেরিয়ে যাচ্ছে, তাই পুরো বিয়ের জন্য তাড়া দিচ্ছিল। কিন্তু আপনাকে কাউকে দেখতে না পেয়ে আমি নিজেই ভেতরে চলে এলাম। বেশ করছো ভাই, বেশ করছো। হ্যাঁ, তাহলে এসো, এই তাড়াতাড়ি মনোমতটা সেরে ফেলি। হ্যাঁ, তাই তো। দেখা এই সময় দেখার কথা দিলে তো ওরা যারা ফোন গাড়ি করে বসে। ও ছোট, তুমি চিন্তা করবে না, না। আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। কেউ কোথাও যাবেন না। আমি ডাকাতি করতে আসি। আমি এসেছি আমার কাকুনকে উদ্ধার করতে। কাকু, হ্যাঁ কাকু, আমি ছেলের মধ্যে জানতে পারলাম ওরা তোমায় বিয়ে দিয়ে দিচ্ছে। তোমাকে ভুল বুঝে হয়তো এই বিয়েটা করতে বাধ্য করেছে কাকু। তাই তো তারা রক্ষীদের বেড়ে আমি জেল থেকে পালিয়ে এসেছি কাকু। এটা তুমি ফোন করে ফেরাও। পুলিশ হয়তো তোমায় খুঁজছে ভাই। ভয়ঙ্কর তোমার সাজা হতে পারে। তাই বলছি, তুমি আমার জেলে ফিরে যাও। অসম্ভব। মাত্র কয়েকদিনের জেল যন্ত্রণা আমার এই জীবনটা যে হাঁপিয়ে উঠেছে। আমি জানি কেউ আমায় চক্রান্ত করে জেলে পাঠিয়েছে, আর সেই চক্রান্তকারীকে খুঁজে বের করতে আসছে আমার কাকুরকে আমার পাশের প্রয়োজন। তার জন্য তোমাকে যে আমার পাশের প্রয়োজন কাকু, তাই বলছি এ বিয়ে ভেঙে দিয়ে তুমি আমার সঙ্গে চলে এসো কাকু। বাকি করে সম্ভব। এই কাজ প্রায় শুরু হয়ে গেছে, মরামত হয়ে গেছে। এই সময় উঠছে না, এর মধ্যে বসে মানুষ সব চলে যাবে। ঠাকুরের সুখের জন্য আমি সব কথা মাথায় তুলে নিয়েছি দাদা। কাকুর শুধু নিজের মুখে একটিবার বলুন, ওই লোকটাকে বিয়ে করতে চাই। আর আমি যে নিজের গাড়ি থেকে কাকুরের বিয়ে দেবো। বলো কাকুর, বলো বলো কাকুর একটিবার বলো। হ্যাঁ, নিশ্চয়ই বলবো। আমার রাহুলদাকে সুখী করতে, নির্দোষ প্রমাণ করতে আমি যে আমার রাহুলদার পাশেই থাকতে চাই। তাই তো আমি সবাইকে বলবো, আমি ওই গৌতম বাবুকে বলবো। রাহুল তাকে বলে আমার সাথে বিয়ে করতে হবে, নাইলে তুই আমার মরা মুখ দেখবি। কাকুর না, আমি তোমায় হাঁটতে দেবো না কাকুর। তুমি শুধু তুমি আমাকে না, আমি তোমাকে নই, তোমাকে নই, আমি এই গৌতম বাবুকে বিয়ে করতে চাই, বিয়ে করতে চাই। এটা তোমার মনের কথা নয় কাকু। আমার বিশ্বাস তোমার বাড়ির লোক তোমার জোর করে এ বিয়ে করতে রাজি করিয়েছে। ব্যাস রাহুল, ব্যাস। অনেক হয়েছে। এই যে তোমার সব বন্ধ করো। কাকুর যা বলার বলে দিয়েছে, এবার বলা বলতে এসো। নিশ্চয় যাবো বৌদি, তবে আমি কাকুকে সঙ্গে করে নিয়ে যাবো বৌদি। রাহুল, খবরদার! আমার বাবু স্ত্রীর গায়ে হাত দিলে তোমার ওই হাতটা আমি বদলে ফেলে দেবো। চলে রে শয়তান! আমার স্বামীকে খুন করার আগে তোমাকে আমার বুকে গুলি চালাতে হবে, রাহুলদা, আমার বুকে গুলি চালাতে হবে। কি বললে কাকু? ওই লোকটা তোমার স্বামী। কালাকাতুর যখন হয়ে গেছে তখন উনি আমার স্বামী, রাহুলদা। কিন্তু আমি কে জানি? চলে যাও, চলে যাও রাহুলদা, তুমি এখান থেকে চলে
যাচ্ছি কাকু, আমি চলে যাচ্ছি। তোমার দেওয়ার ক্রীড়াকে আমার পথের উপরে আমি একা আমার জীবন যুদ্ধে করে যাবো কাকু। আমি নিজেকে নির্দোষ প্রমাণ করে যদি কোনোদিন তোমার সামনে আসতে পারি, সেদিন কিন্তু আমার ভালো আমার কিন্তু আমার ঘৃণা করে তাড়িয়ে দিও না কাকু, ঘৃণা করে তাড়িয়ে দিও না। শুধু বন্ধু নয়, প্রেমিক আছে যে ওর মনের মধ্যে তোমাকে প্রবেশ করতে হবে। ওই প্রেমিকের বাহানায় তাকে বিয়ে হিসেবে মার খাইয়ে তাকে একেবারে মাতাল বানিয়ে ফেলবে। তারপর যখন ধীরে ধীরে মেন্টালি আর ফিজিক্যালি প্যারালাইজড হয়ে যাবে, তখন তারপরে আমি কেরোসিন ঢেলে দেব। আরে এত ভয় করলে কি জীবনে উন্নতি করা যায় একমাত্র ওয়ারিস, তাই রোহনকে শেষ করতে পারলেই পুরো কোম্পানিটাই আমার, শুধুই আমার। তুমিও চাইলে এই কোম্পানিটা আমি তোমার নামে করে দিতে পারি। আরে বোকা মেয়ে, আমাকে পাওয়া মানে তো সম্পত্তিটা তোমারই পাওয়া। আমার সম্পত্তি মানে তো তোমার, আর তোমার মানেই তো আমার। তাই না ডার্লিং? তখনই আমি তোমায় মনে মনে ভালোবেসে ফেলেছি। সেদিন আমি মনে মনে ঠিক করে রেখেছি, যদি এই দুনিয়ায় কাউকে বিয়ে করতে হয় শুধু আমি তোমাকেই বিয়ে করবো। আরে বাবা, এই খেলাটা আমাদের দুজনেই, তাই হারলে আমাদের দুজনেই লস, আর
জিতলে দুজনে লালে লাল বড় ছক্কা। আজ থেকে খেলার খেলোয়াড় তুমি, আর আমি হলাম গিয়ে হেড কোচ। নাও শুরু করো তোমার চ্যাম্পিয়নশিপের খেলা। খেলা চলছে, ভয়ঙ্কর খেলা। ঈশ্বর ভয় আমাদের এখানে সর্বনাশা খেলায় মেতে উঠেছে। ভাববে না স্যার, ভাববে না। এই ঈশ্বরকে খেলায় হারিয়ে প্রতিদ্বন্দ্বী খেলোয়াড় আমি সঙ্গে নিয়ে এসেছি। প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়? হ্যাঁ স্যার, এ হলো আমার মাস্টার রূপসা। আপনি চাইলে আপনার ছেলে রোহনকে সুপথে ফিরিয়ে আনার জন্য ঠিক আছে লাগাতে পারেন। এই যা যা স্যারকে ফোন কর। তুমি বুঝি ম্যানেজারের বোন? হ্যাঁ স্যার, তুমি নিজের বোন নয়, আমি তো মিষ্টি তো। কিন্তু ম্যানেজার যে বললো হ্যাঁ, না মানে কি হয়েছে বলুন স্যার, আমি তো দিল্লির ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছি, তাই মাস্টার তো মিষ্টি ভুলিয়ে যায় স্যার। তুমি দিল্লিতে পড়াশোনা করতে? শুধু পড়াশোনা নয় স্যার, তার সঙ্গেও নার্সিং কমপ্লিটটাও করে ফেলেছে। আপনি ধরুন এই কয়েকদিন হলো এখানে এসেছে। ওই কিছুদিন আগে আপনি বলছিলেন না রোহনের বোনের ট্রিটমেন্টের জন্য একজনের দরকার। হ্যাঁ, ছেলেটা রাহুলকে ভীষণ ভালোবাসতো। রাহুলের জেল হয়ে যাওয়ায় ও ভীষণ ভেঙে পড়েছে। যে ছেলে কোনোদিন কোনো নেশা ভাগ করতো না, সে কিনা এখন দিনরাত ভাত খাচ্ছে। ওটা আপনার ভুল ধারণা স্যার। ও রাহুল বাবুর জন্য মদ খায় না, আসলে রোহন একজনকে ভালোবাসতো, তাই ধোকা খাওয়ার জন্য সে আর মদ খাচ্ছে। বলো কি ম্যানেজার? এই মুহূর্তে ওর একটা সুন্দর বন্ধুর প্রয়োজন, যে তার মনের গভীরে প্রবেশ করে সে তার দুঃখ কষ্টকে শেয়ার করে নেবে। সেই জন্য তো বোনটা আমার এখানে নিয়ে আসা। আপনি পারমিশন দিলে আজ থেকে কিন্তু রোহনের বোনের ট্রিটমেন্টটা শুরু করে দেবেন। পারবে মা? তুই পারবে আমার একমাত্র ছেলেটাকে আমার আগের মতো সুস্থ জীবনে ফিরিয়ে আনতে? পারবো কিনা জানি না, তবে আমি আপনার ছেলের খুব ভালো বন্ধু হওয়ার চেষ্টা করবো। তুমি যদি আমার রোহনকে সুস্থ করে আগের জীবনে ফিরিয়ে আনতে পারো, তাহলে তোমারই হাতে আমি রোহনকে তার জীবনের জন্য অর্পণ করবো। স্যার, ওই ছেলেটি ছাড়া আমার আর কেউ নেই না। ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি মনেও শান্তি পাবো না। তাই তোমার কাছে আমার একটাই অনুরোধ, মা, তুমি আমার রোহনকে সুস্থ করে আমার আগের জীবনে ফিরিয়ে দাও। আমার আগের জীবনে ফিরিয়ে দাও। স্যার, এই দত্ত ভিটাতে তোমার এন্ট্রিটা খুব সহজে হয়ে গেল রূপসা। এবার রোহনের মনে এন্ট্রিটা করতে পারলেই 50% কাজ ফিনিশ। আরে সে তো ঠিক আছে, কিন্তু কোথায় আপনাদের সেই রোহন?
আমরা শুধু আপনার জন্য অপেক্ষা করছিলাম। আমার জন্য হ্যাঁ, এ হলো আমার মাস্টার উপর রূপসা। আজই দিল্লি থেকে এখানে এসেছে। আমার মোবাইলে আপনার ছবি দেখে ওই এতটা এক্সাইটেড যে আপনাকে দেখার জন্য একেবারে উতলা হয়ে পড়েছিল। এই যা যা রমণের সঙ্গে পরিচয়টা করে নেন। তুই তাহলে রমণের সঙ্গে কথাটা বল, আমি তাহলে আসি। চলি বাবু, আমি আবার এসে তোকে এখান থেকে নিয়ে যাবো। হ্যাঁ, তুই ভালো করে পরিচয়টা করে নে। আরে আমার সঙ্গে দেখা করার জন্য তুই খুব এক্সাইটেড কেন? আরে আমি তো কোনো মিনিস্টার নই, আর কোনো মিনিস্টারও নয়। তাহলে তার চেয়ে আপনি আমার কাছে অনেক বেশি দামি। ছোট জিনিসটাকে অনেক বড় করে দেখতে হবে। তাই বলে তুমি আমার মতো ক্ষুদ্র মনটাকে কখনো তুমি তোমার মনের মাইক্রোস্কোপ দিয়ে বড় করে দেখার চেষ্টা কোনদিন তুমি করবে না। বাজা ভাই, এবার তুমি যাও এখান থেকে আসতে পারো, যাও। আর তুমি এত অধমতনে বাবা যে বাড়িটায় আজ একটু একটু করে অধঃপতনের সিঁড়ি বেয়ে জাহান্নামের পথে পৌঁছে গেছে, সেখানে আমার দোষটা কোথায় বলতে পারো হারান্দা? তবু যে আমরা তোমার মুখের দিকে চেয়ে বসে আছি। এই আমার মুখে দিকে এখন একমাত্র পারো এই অভিশপ্ত পরিবারটাকে এই ধ্বংসা হাত থেকে বাঁচাতে। তোমার উপর যে আমাদের সবার ভরসা ছিল, সবারই ভরসা আছে। কিন্তু আমি যে আমার নিজের উপরে ভরসা হারিয়ে ফেলেছি হারান্দা। আমাকে যে অমর এলাত্রিক সেবাদের মানুষ করেছে, সেই জায়গাটা খুন হয়ে গেল, অথচ আমি কিছু করতে পারলাম না। আমি ভগবানের নামে তৃপ্তি করে বলছি, হারান্দা, বড় বাবু কখনোই কিন্তু আমাকে খুন করতে পারে না। আবার 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 তো তাই মনে হয় হারান্দা। আমি কিছুতেই বুঝতে পারছি না ওই বিভিন্ন ষড়যন্ত্রে কেন আপনি একটা কাজের লোকের উপর ভিত্তি করে এভাবে রিয়াক্ট করছেন বলুন তো? ওরা কোনো কাজের লোক নয়, উনি আমার অভিভাবক। বলতে দাও না বাবু, বলতে দাও না। আমি তো কাজের লোক, বাইরের লোক একটা ভিতরের লোক জানি না। আজ আমি বাইরের লোক হলেও খুব শিগগিরই আমি ভেতরের লোক হয়ে যাবো। বলেও ভুল করে গেল আমার এই ছোট দাদা বাবু অভিভাবক হতে যেও না। বুঝছে? হারান্দা, তুমি আমি আবার বলছি, তুমি ফিরে এসো। তুমি ফিরে না এলে মিথ্যে ফিরে নাই ওই যে খারাপ বড় দাদা বাবুকে কে মুক্ত করবে ছোট বাবু? বড় দাদা বাবু যদি বন্দি না হয়, তাহলে যে আমার কি জীবন আত্মা কোনোদিনও শান্তি পাবে না ছোট বাবু, কোনোদিনও শান্তি পাবে না, কোনোদিনও না। হারান্দা, হারান্দা, তুমি ঠিক বলেছো। ওই ঢালাকে জেল থেকে মুক্ত করে আনতে হবে, আর ওই ঢালাকে যেতে পারে তা কোনো শান্তি পাবে না। আমার আমার শরীরের কি যন্ত্রণা আমার মাথাকে ঘুরে ঘুরে খাচ্ছে। যাওয়া ভর্তি আমি আগর্ত পদে ঘুরে থাকতে চাই। এই যন্ত্রণা আমি ঘুরে ঘুরে খাবে। সব কিছুকে ভুলে দিতে আমি যে একটু একটু করে ফিরে যাচ্ছি। আমি জিততে না পারলেও এই যন্ত্রণা আমি চালিয়ে যেতে চাই। আপনার সাথে যুদ্ধ করার আমি আপনার সহযোগিতা হয়ে আমি আপনার পাশে থেকে আপনাকে আমি সহযোগিতা করতে চাই। কিন্তু রোজা, আমি তো জিততে চাই না। আমি সবার সংসারে এই জীবনটাকে আমি শেষ করে ওই জাহান্নামের পথে আমি পৌঁছাতে চাই। এটা আপনার ভুল। আসলে খুব তাড়াতাড়ি নিজের মানুষকে আপনি হারিয়ে ফেলেছেন, তো তাই সেটা ভুলতে পারছেন না। তাই সেটা ভোলার জন্য তাড়াতাড়ি নতুন করে আপনাকে যে আবার নতুন করে বাঁচতে
রূপসা, এই অন্ধকার দুনিয়ায় এই সততার মর্যাদাকে ফেলে ফেলে রেখে আমি তোমার কথায় মেনে চলবো রূপসা, আমি তোমার কথায় মেনে চলবো। তাহলে তুমি সব কিছু ভুলে এই নাও, এটা তুমি খেয়ে দাও। শান্তি, মহা শান্তি। এই শান্তির সুধা পান করে আমি অদম পতনের সিঁড়ি দিয়ে আমি জাহার নামের দরজায় পৌঁছাতে চাই। তবে এসো বন্ধু, তুমি যেখানে যেতে চাও আমি তোমাকে সেখানেই নিয়ে যাব। তাই থেকে আমাকে নিয়ে চলো রূপসা। আমি চলে
সোজা কথা বলি। কথাটা আমি এখানে বলতে এসেছি। তা কি তোমার সোজা কথা শুনি? তার আগে তোমার ওই গণধর ভাইটাকে ডাকো। কেন সে আমার এত বড় সর্বনাশ করে দিয়েছে? আমি তার জবাব চাই। আরে কি করেছে নীলাদ্রি? আমি বলবো না না, তুমি বল মা। কি করে বলবো বাবা, কি করে বলবো? নিজের কলঙ্কের কথা কি এত সহজে বলা যায় বাবা? কিসের কলঙ্ক তোমার? আর এর সাথে নীলাদ্রির আবার কি সম্পর্ক? আপনার ভাই তো আমাকে এই কলঙ্কের ভাগিদার করেছে দাদা। তার মানে আপনার ভাইয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল, আর সেই সুযোগে আপনার ভাই আমাদের বাড়িতে যাওয়া আসা করতো, আমাকে বিয়ে করে কথা দিয়ে গোপনে আমার সঙ্গে মেলামেশা করতো, আর তার ফলে আজ আমি মা হতে চলেছি। কখনো এমন কাজ করতে পারে না। আরে বাবা পেরেছে। ওই অপকর্মটি জানার পরে নীলাদ্রি আমার পাঁচিল রক্ষা বন্ধ করে দিয়েছে। এরপরে এরপরেও যদি নীলাদ্রি আমাকে বিয়ে না করে, তাহলে আমি সুসাইড করে মরবো। হতভাগের কথাগুলো শুনলে এত করে বোঝায়। আরে মকুড়ি, তুই মর, কিন্তু ক্ষতি নেই। তোর পেটের বাচ্চাটাকে সকালে সকালে মারতে চাইছিস কেন রে মা? কার বাচ্চা? এটা কে দায়িত্ব দেবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এতে আর বোঝার কি আছে বাবাজি? তোমার ভাই যখন আমার মেয়ের পেটে বাচ্চা দিয়ে ফেলেছে, তখন তোমার ভাই সেই বাচ্চার দায়িত্ব নিতে বিয়ে করবে। অসম্ভব! ওই পেটে বাচ্চা চাই নীলাদ্রি, তার কি প্রমাণ আছে? এ তুমি কি বলছো মহাজননী? এ সবাই কি প্রমাণ করতে হয়? সব প্রমাণ আমরা পুলিশের কাছে দেব। আমরা থানায় গিয়ে নীলাদ্রিদের নামে কমপ্লেন করতে হবে। আরে আমার থানা পুলিশের কি দরকার আছে? নীলাদ্রি বাড়ি ফিরুক। সে যদি স্বীকার করে সে অন্যায় করেছে, তাহলে আমি তোমার কথা দিচ্ছি মা, নীলাদ্রির সঙ্গে আমি তোমার বিয়ে দেবো। এ কিন্তু যদি নীলাদ্রি সব কথা অস্বীকার করে, তাহলে বুঝতে হবে আপনি মেয়েকে নীলাদ্রির ঘরে চাপানোর জন্য নিজকে ভর করে রেখে রেখেছেন। খবরদার! আমার মেয়ের নামে অপবাদ দিলে আমি কিন্তু লঙ্কা কাণ্ড আর কুরুক্ষেত্র দুটোই একসঙ্গে বাজিয়ে দেব। আরে বঙ্কিম কাকা, তুমি অঙ্কে নয়, আমি মাথা বাঁকলে বাঁকা হয়ে চলে, কিন্তু সোজা কথা বলি। তো একটা কথা জানতে চাই, তোমার ভাই নীলাদ্রি আমার মেয়েকে বিয়ে করবে কি না? বিয়েটা পুতুল খেলা রয়েছে, যাকে তাকে পুতুল খেলা বলে মেনে নিতে হবে। নীলাদ্রি, বৌদি, এরা সব কি বলতে এসেছে? সেটাই তো আমরা তোর কাছে জানতে চাই হতভাগা। এই মেয়েটা বাড়ি বাড়ি বহর অধিকার আদায় করার জন্য ছুটে আছে কোন সাহসে? কি বলে দাদা? বিরুদ্ধে এসেছে এই বাড়িতে বহু অধিকার দিতে, কিন্তু কেন? তার আগে তুই আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা কর, আমি যা জিজ্ঞাসা করবো তার এক বিন্দু তুই মিথ্যা বলবি না। তুই যে আমার মমতার ভাই মা বাবা তার মাকে ছুঁয়ে সন্তান কবলে মিথ্যা কথা বলতে পারে? আমি এই তোমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করতে বলছি
না বাবা। আজ হবে তবে কোনো লগ্ন নয়, কোনো লক্ষণই নয়, নির্জর শ্মশানের মোড়ে একটু একটু করে করে সব তেমনি ইচ্ছার আগুনে একটু একটু করে পড়বে আমার রাত্রি একজনের জীবনকে মরুভূমির সাথে আর একজনকে নিয়ে আমি যখন আসর সাজাতে চলেছি। তুমি তোমার যৌবনের আসর সাজাও রাখো। কে কে আপনি? যার সাথে বলাবদল করলে সেই তোমার একই রাতের স্বামীকে তুমি চিনতে পারলে না। তুমি মানে তোমার এই বেশ কেন? তবে তুমি কি ভাবলে নকল বরের সাজে নকল মোহাম্মদের সুন্দরে তোমায় বলবো মাই ডাই मेरा जानवर तू मेरा दिल लड़का থামো। না মোটেও না। মাত্র কয়েক দিনের জন্য আমি গৌতম সেনে তোমায় স্বীকার করলে আমি তোমার স্বামী গৌতম না, আমি ওসমান আলী। চুপ করো, তুমি চুপ করো। একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করে হাসতে তোমার লজ্জা করছে না? কেন কেন মিথ্যে বিয়ে, মিথ্যে নাম পরিচয় ভাগে আমার জীবনটা নিয়ে এভাবে শেষ করে দিলে বলো কেন কেন কেন? আরে নকল বিয়ে হয়েছে মন খারাপ করো না কেন? এই ফুল সরকারটা কিন্তু তোমার আসলই হবে। ওই মোদি রাতে একাধিক স্বামীর সঙ্গে তো নতুন ফুল সরকার। চুপ করো তুমি। স্বামী সিঁদুর দিয়ে তুমি আমার শেষে লাগিয়েছ। তাই তুমি তো আমার স্বামী। তাই স্বামী হয়ে নিজের স্ত্রীর শেষের সিঁদুরটাকে এভাবে তুমি কলঙ্কিত করে দিও না। আমি তোমার জন্য চেষ্টা ছিল সবটাই নকল। ওই বিয়ের শেখা শুধু আমি যে পুরোটাই মনে না। আর ওই শেখা শুধু আজ আমি মুছে দেব। এ কি করছো? ওই সিঁদুরটা মুছিয়ে দিলে ওকে বউ বউ করা হবে কি করে? আর ভ্রমণে না বলে ওর সাথে পুরো সজ্জাটা আমি করবো কি করে? এই দেখো সজ্জার ফুল কেমন যৌবনে পাপড়ি গেলে ফুটে আছে দেখো।
মধু লুকিয়ে আছে সেটাকে বললেন না আসমান। ওই মধু আমি কণ্ঠপান করবো বলে এত নাটক করে ওকে ঘরে নিয়ে আসা। হ্যাঁ, আমি তোমার প্রথম রাতের স্বামী। মনে পড়ে কাপড় সেই দিনের কথা, যেদিন সামান্য কারণে তুমি আমার ঘরে জ্বর মেরেছিলে আর তোমার ওই রাহুলকে দিয়ে তুমি আমায় অপমান করেছিলে। আজ আমি একটা একটা করে সেই অপমানের বদলা আমি নেব। জীবনটাকে নষ্ট করে দেবেন না। তুমি আমার জীবনে যা কিছু করেছে সব আমি ভুলে যাবো। দয়া করে আমাকে আপনি যেতে দিন। তোমায় আমরা ছেড়ে দিই আর তুমি ওই পুলিশের কাছে সব কিছু পাস করে দাও। আমাদেরকে পাস দাও। আমি কাউকে কিছু বলবো না, কাউকে কিছু বলবো না, দয়া করে আমাকে যেতে দাও তোমরা। তুমি চলে গেলে এত কাড়ি কাড়ি টাকা খরচা করে যে আমি এখানে নিয়ে এসেছি, সেটার কি হবে কখন সুন্দরী? আর আমার ওই বাসর ঘরটাই বা কি হবে কখন? অর্জুনের সঙ্গে জোরাজুরি না দিয়ে আপনি আপনার কাজ শুরু করে দিন স্যার। হ্যাঁ, আমার বাড়ির সময়টা যদি মিটিয়ে দিতে। এই নাও তোমার পারিশ্রমিক 50,000 টাকা। কিছু টাকার বিনিময়ে তুমি আমাকে বিক্রি করে দিও না, আমাকে তুমি বিক্রি করে দিও না। আরে বেশি ধানাই বানাই না করে তাড়াতাড়ি কাজে লেগে যাও দেখি। দেখবে একদিন নিজেকে সোনা দিয়ে মুড়িয়ে ফেলেছ আর তার সঙ্গে জীবনটাকে দারুণ ভাবে তোমার চিৎকার এখানে কেউ শুনতে পাবে না কখন সুন্দরী। আমি আমার এই হোটেল মনীষাকে এমন ভাবে বানিয়েছি যেখানে বাইরের কোনো আওয়াজ এই ভিতরে প্রবেশ এখানকার আওয়াজ বাইরেও বেরোবে না। তাই ছোটাছুটি না করে এসো 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 আমার কাছে। কোথায় যাবে সুন্দরী? আজ আমাদের প্রথম ফুলসজ্জা। দেখছো না ফুলসজ্জার ফুলগুলো কেমন মৌ মৌ গন্ধ ছড়াচ্ছে আর বলছে কাছে আয়, কাছে আয়, কাছে আয়। এটা মদ নয়, এটা মদ নয়, আজ এই বাড়ি আমি তোমাকে খাইয়ে আজ আমরা মজ করবো। খাও কাকুর খাও, প্লিজ তুমি এটা খাও। এটা খেলে তোমার অতীতটাকে তুমি খুব সুন্দরভাবে ভুলে যেতে পারবে আর এখানে তুমি নতুন জীবনটাকে আবার অনুভব করতে পারবে কাকুর সুন্দরী। চলে গেল
সুন্দরী, তোমার জীবনের স্বাধীন সত্তাটাকে পুড়িয়ে আবার আমরা তোমার পুনর্জন্ম দিলাম। তাই আজ তুমি হয়ে গেলে মিস কঙ্কাবতী। নাচো কঙ্কাবতী, এবার তুমি আরো মোর দুলিয়ে নাচো, আর মুঠো মুঠো পয়সা তুমি ইনকাম করো। আমার ভাগ্য যখন এই আসরে টেনে নামিয়েছে, তখন আমি আমার সরল লজ্জা সরিয়ে আমার জীবনের স্বপ্নের মতো ফুলগুলোকে একটা একটা করে ছিঁড়ে ছুঁড়ে ফেলে আমি এই আসরে আজ জলসার আসর সাজালাম, জলসার আসর সাজালাম। আমি এক তোলা আমি এক সময় লাগে কি করবো আমার এক চিঠি তো আছে আরে उसका नौकरी चाहिए কোথায় তোমার দোস্ত এই কি নামটা तूफान सिंह তুফান সিং
তুফান যেখানে আসছে সেখানে হিসাব भी রেখে যাবে। আরে নমস্তে তোমার চোখ ছাড়া লাগছি, তোমার কণ্ঠস্বরটা খুব ছাড়া লাগছে। আই মিন তোমায় যেন কোথাও আমি দেখেছি। अरे बाबा में एक कहावत আছে সাহেব। আরে রতনে রতন চিনে আর সুয়ারে চিনে কোচু। আপনি রতন আছেন আর নারী সাচি চাচ্ছেন আমি জানি না স্যার, লেকিন আমি কোচু আছে আরে গুস্সা করছেন কি দোষা? আমি তো মজাক করছি না। আমার তো বহুত মজার আদমি আছে স্যার। এটা কোনো হাসাহাসাই করার জায়গা নয়। এখানে থাকতে হলে সিরিয়াস ভাবে থাকতে হবে, আর সিরিয়াস ভাবে কাজকর্ম করতে হবে, নইলে তোমাকে আমি अरे काम के लिए हमें बहुत सीरियस है साहब। हमें काम के लिए हमारा काम को बहुत তা তোমার কি কি কাজ জানা আছে? अरे बहुत कुछ साहब, स्मगलिंग, किडनैपिंग, मर्डरिंग and everything। আরে বাহ 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 বাহ, তোমার দোস্ত হচ্ছে খুব কাজের লোকে, বাট আই এম সরি, তোমার দোস্তের মতো এত ডিগ্রিধারী লোক আমার এখানে কোনো ভ্যাকেন্সি নেই। लेकिन तो हमें तो ड्राइवर पूछले साहब, तो अच्छा ड्राइवर আছে। अरे जी हाँ साहब, हमें जब चक्कर पिस्ता होते जाने कमी तैयारी भी होते जाने साहब। अरे एक बार मौका तो दीजिए साहब। ইম্পসিবল রঙিন, তুমি আমার পুরনো স্টাফ, তাই তোমাকে আমি খুব বিশ্বাস করি, তাই বলে ওর কথায় বিশ্বাস করি যাকে টাকা কিনে আলাপ করতে পারি না। ও তোমাকে দোস্ত বলে পরিচয় দিলেও ওর কোনো গোপন পরিচয় আছে কিনা আমাকে জানাই করে দেখতে হবে। যতদিন না আমার তদন্ত শেষ হবে ও পারছে। जी हाँ साहब, मैं तूफान सिंह हूँ। आया तो अटला और तूफान ठिकाने आते ठिकाने कुछ निशान সাত চালানোর আগে আমরা তুফানকে আমরা বোতলে বন্দি করে দিব স্যার। সাব্বাস সাব্বাস ওসমান, তুমি ঠিক সময় এখানে চলে এসেছো। My God, কাগজ দিয়ে করাই লোকটাই বুঝি সমাজ বিরোধী মুসলমান। ওকে যখন পাওয়া গেছে কাপড়ের ক্রোধ নিশ্চয়। अरे किया ना तुफान से ऐ उस्मान करेंगे कैसे नहीं करेगा रे मुझे। हम तुम टेंशन न लो, टेंशन दे हमारा रास्ता से हट जा, नहीं तो तू ही होगा इत्तेफाक का पहला निशान। আর আমি তোকে জমাই করি খান খান করে দেব তুফান। সাব্বাস তুফান সিং, সাব্বাস। এখানে আমার সম্বন্ধ শেষ। হ্যাঁ, সেই সঙ্গে তোমার প্লাকটটাও আমি ভালো করে পরীক্ষা করে নিলাম। এই পরীক্ষায় তুমি পুরোপুরি ভাবে পাস, আর তাই তার পুরস্কার স্বরূপ এই আজ থেকে তুমি হয়ে গেলে আমার বডি গার্ড কাম ড্রাইভার। আমার হতভাগ্য জীবন গাড়ি আজ ব্রেক ফেল করে অনিশ্চয়তা থেকে ছুটছে। বিবেকের বাম্পারে ধাক্কা খেতে খেতে এই গাড়ি যে কখন কোথায় গিয়ে পৌঁছায় আমার তার জানা নেই। তাই তাই এনার্জি টনিকটা আমি একটু পান করে নিই যাতে আমার এনার্জিটা নষ্ট হয়ে না যায়।
আজকাল কান পাতলে তোমাদের সমস্ত প্রকৃতির কথা আমি শুনতে পাই। তাই তো আমার মনে অসংখ্য প্রশ্ন, কেন ওই জেঠিমাকে খুন হতে হলো, আর কেনই বা দাদাকে জেল কাটতে হলো? আর 15 বছর আগে ওই জ্যাঠামশাই নির্দোষ হওয়ার মূল কারণটা কি? আজকাল দেখছি তুই আজকাল রহস্য বুঝে বানাচ্ছিস। কিসের রহস্য? 15 বছর আগে বড়বাবু নির্দোষ হয়ে গেলেন। কেন নির্দোষ করে তার খোঁজ না করে আপনি চুপচাপ হাত ফুটিয়ে বসে রইলেন? এটা কি রহস্য নয়? কি বললি? বড় দাদা বাবু তোর মায়ের ঘুরের দাঁড়ে পুলিশ ছেড়ে ঢুকালো, কোথায় যাবে ছাড়িয়ে নিয়ে আসবে? তাকে আবার কতগুলো মিথ্যে মামলায় আবার ঠকাতে চাইছে। এটা কি রহস্য নয়? তুই আজকাল আমাদের ফ্যামিলিতে খুব চিন্তা ভাবনা করছিস মনে হচ্ছে। বড়বাবু যে একদিন আমাকে এই রাস্তা থেকে তুলে নেয়, এ বাড়ি থেকে আশ্বাস দিয়েছে। তাই তো তার পরিবারটাকে এই নিজের চোখে ধ্বংস দেখে আমার মুখটা ফেলে যাচ্ছে। এতই যখন তোর কষ্ট, তুই বাড়ি ছেড়ে চলে গেলি না বাড়ি? তুমি কি বলছো বাবা? তুমি কি ভুলে গেলে ওই ভাড়াটা আমাদের সংসার জন্য এতটা ভাবে? না ভুলিনি, সেই জন্য তোকে আমি বলছি, কাজের লোক শুধু কাজের লোক হয়ে থাকবি। নিজের অধিকার সীমা লঙ্ঘন করে বাড়ির লোক হওয়ার চেষ্টা করলে আমি বাড়ি হয়ে গেছি। যাও, 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 এখান থেকে। যাচ্ছি না ছোট বাবু, যাচ্ছি। আমি তো একটা চাকর লোক। আমার মনে ছিল না এই কঠিন সত্যকে মনে করে দেওয়ার। আপনাকে অনেক ধন্যবাদ ছোট বাবু, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর ধরে বের করে দেওয়ার কথা বলছেন? আপনাকে কষ্ট করতে হবে না ছোট বাবু। ওই বড় দাদা বাবু চলতে ছাড়া পেলে তাকে আমি শেষ থেকে দেখা করে আমি চিরদিনের মতো এবারে ছেড়ে চলে যাব, এবারে ছেড়ে চলে যাব। দাদা, এই তুমি কি করলে বাবা? যে মানুষটা আমাদের ফ্যামিলির জন্য এতটা হবে, তাকে তুমি এমন কোনো আক্রমণ করতে বাবা? তবে কি হারাদা হঠাৎ কোনো বংশাকে ঢিল মেরেছে? এসব কি বলতে আপনারা বলতে শুরু করে দিন। ও, আমি আর তো ভাবছি না। রূপসা, রূপসা, কি হয়েছে আঙ্কেল? আপনি আমাকে এত উদ্দেশ্য হয়ে ডাকছেন কেন? এই রঘুরের সাথে বাবনের সাথে কথা বলেছে। ও কি তোমার কাছে এরকমই পাগলামি করে? হ্যাঁ আঙ্কেল, ও যে কখন কি কথা বলে আমি মাথা মুন্ডু কিছু বুঝতেই পারি না। এসব কথা তুমি আগে জানাও না কেন? তাহলে তো আমি না আঙ্কেল, ওকে বাংলাঘাটে পাঠানোর কোনো প্রয়োজন নেই। আমি যখন আছি তখন আপনার ছেলেকে আমি ঠিক আগে স্বাভাবিক জীবনে আমি ফিরিয়ে আনবো। তাহলে তুমি এখন আর মদ খাওয়া ছাড়তে পারো না কেন? এখন দেখছি আগের চেয়ে অনেক বেশি মদ পাচ্ছে। খাবে আঙ্কেল, খাবে। ও যে কথায় আছে না, যে প্রদীপ নিভার আগে প্রদীপটা একটু বেশি করে জ্বলে ওঠে, তাই আপনার ছেলে মদ ছাড়ার আগে একটু বেশি বেশি মদ খাচ্ছে। তাই তো আপনি ওর হাত থেকে মদের বোতলটা কেড়ে নিয়েই তো এরকম আবল তাবল করছে। ওটা আমি দেখ বলছি। যে কোনো বললে আমি আমার হোমকে সুস্থ দেখতে চাই রূপসা। নাহলে আমি মরেও শান্তি পাবো না, মরেও শান্তি পাবো না। যে অন্যের শান্তি কেড়ে নেয় সে জীবনে কোনোদিন শান্তি পায় না বাবা। ওই প্রদীপ নেবার আগে বেশি করে জ্বলে ওঠে না অতিরিক্ত তেল দিয়ে জ্বলে ওঠে, সেটা একমাত্র পরিস্থিতি হবে। আমাদের ভাই দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমার কাছে আমার সব কিছু নকল হলেও কেন আমি জানি না, তোমার ওই চোখের জল আজ আমার আসর বলে মনে হলো
তোমার সেই পুরনো যন্ত্রণাটাকে ভুলতে তুমি কি পারবে? তোমার সেই দাদার খুন না হওয়ার যন্ত্রণাটা তুমি সহ্য করতে? আমি আর করতে চাই না। দেখি তো সামান্য এই কথাটাকে তুমি সহ্য করতে পারছো না, তাই তো বলছি দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক বলেছেন, যে সমস্যার সমাধান আমি জীবনে করতে পারবো সেই সমস্যাটা তাই আমি সব কিছু বলতে এই আকর্ষণ বলে ডুবে থাকতে চাই। तो सारा बात पीजिए साहब। স্যার আমি জানতে চাই কে তুমি? আমাকে মদ খেতে পারো না, তুমি কে? দাদা আমি কিছু নিতে পারছি না, আমার ইচ্ছে করছে তাদের থেকে বডি ফুকুর তাদের কেটে দিই। কে তুমি? তুমি যে আমার দাদা বলে পরিচয় দিচ্ছ? अरे बाप को बेटा, अरे हमारा एक अपना मतो भाई छिलो, हमारे बहुत प्यार करते, लेकिन ऐसा ही सारा पीते पीते एक दिन उसका मौत हो गया, इसलिए बोलते साहब वो सारा मौत। এই শোনো তুমি কে? আমি জানতে চাই তুমি কে? আমি আপনাদের কোম্পানির নতুন ড্রাইভার আছে বেচা। আরে ড্রাইভার হয়েও আমি যে ইন্টার্ন আছি বেচা, আমার মালুম হচ্ছে আপনি বিলকুল বেইন্টার্ন আছেন। তা না হলে ছোট সাহকে সারা পিতে দেখে আপনি চুপ থাকতে পারতেন না বেচা। বাইরে মালুম হচ্ছে আপনি বাইরে দস্তি দেখাচ্ছেন আর ভিতরে দুশ্মনী করতে চাইছেন বেচা। আরে লোকসানকে একটা কথা বললে আমি তো কে তুমি? তোমার সেই কর্মের শাসনের সূর্যে আমার হৃদয়টাকে মনে করিয়ে দেখছে। তোমার ওই সেরা দৃষ্টিটা বাবা আমার হাত ছাড়ি দিয়ে বলছে তুমি আমার খুব কাছে। আমি কারো কোনো কাছের মানুষ না আছে, আপনি আমার ভাইয়ের মতো, তাই ইমোশনালি আপনাকে আর বলে দেখে ফেলেছি। मुझे माफ कीजिए साहब। या बुरा साहब, ये मामूली ड्राइवर का अपना भाई बोला। তাই আজ থেকে তোমায় আমি ওই দাদা বলে ডাকবো, তুমি আমায় নাম ধরে ডাকবে। अरे वाह, अरे देखे मैं सब देखे, ये होलो असली दिलदार दिलदार आदमी। और अब इसके दिल के अंदर घुसते गए अपना के भी दिलदार होते होंगे मिर्जा, अपना के भी दिलदार होते होंगे। আমি নিশ্চয়ই চেষ্টা করব। আর রহনের মতো আমিও আপনাকে দাদা বলেই ডাকবো। तो ठीक है भाई, सिर्फ दादा नहीं, हम ये हमारे जीवन गाड़ी ड्राइवर। কোথায় গেলে তুমি? শিগগিরই এখানে এসো। তুই ওই যে কাকুকে সাথে করে নিয়ে আসছো? না বাবু, কাকুরে আমি খোঁজ পাইনি। খোঁজ পাওনি মানে? কিছু হয়ে যায়নি তো? শুনেছি আজকাল নাকি খারাপ লোক নাম ভাঙিয়ে লিখে মেয়েগুলোকে খারাপ জায়গায় বিক্রি করে দেয়। না না, তুমি আমার কথা বলে না বাবু। আমার কাকুরে কেমন কিছু যদি হয়ে যায় তাহলে তুমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবো না বাবু, ক্ষমা করতে পারবো না। তাহলে তারা কাকুরের কথা কে ভাববে? হ্যাঁ ঠিকই বলেছো বাবু, কাকুর কান্নার সময় নয়। সত্যি যদি কাকুরের আমার কোনো বিপদ হয়ে থাকে তাহলে কাকুর আগে বাঁচাতে হবে, আর তার আগে বইতে হবে সেই লোকটাকে খুঁজে বের করতে হবে। হবে না দাদা, ওই লোকটা নামের সেই লোকটা আপনাদের সামনে হাজির হয়ে গেছে। ওই তো ওই পায়ের জুতো খুলে আমার কারণ আপনাদের বোনকে
আমি বিয়ে করে নিয়ে গিয়ে কোথায় বিক্রি করে দিয়েছি সেই অভিযোগে আমার পুলিশে দিয়েছি। নিশ্চয় আমি যদি আপনাদের সঙ্গে প্রতারণা করে থাকি তাহলে আপনারা অবশ্যই আমাকে পুলিশে দেবেন, আর আপনারা যদি আমার সঙ্গে প্রতারণা করে থাকে তাহলে আমার কি করণীয় সেটা বলতে পারবে? আমরা তোমার সঙ্গে প্রতারণা করেছি। হ্যাঁ, আপনারা একটা জেলে বুঝে অন্তঃসত্ত্বা মেয়েকে আমার ঘরে চাপিয়ে দিয়ে আমার জীবনটাকে যে নষ্ট করে দিয়েছেন। মিথ্যে কথা। কাকুর একজনকে ভালোবেসেছিল ঠিকই, কিন্তু নিজের নারী সত্তাকে বিলিয়ে দিয়ে সেই কাকুর কখনো কোনোদিন কলঙ্কিত হতে পারে না। বারে ভাই দাদা পেরেছে। শুনুন তাহলে পুলিশরা রাতে কাকুর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ঘন ঘন বমি করতে থাকে। আমি ভাবলাম অ্যাসিডিটির কারণে, কিন্তু হসপিটালে নিয়ে গিয়ে ডাক্তারবাবু যে অন্য কিছু ডাউট করে বসলো, তারপরে পেটের ছবি ইউএসজি করে পরেই ধরা পড়লো কাকুর 1 মাসের অন্তঃসত্ত্বা। এই সেই ইউএসজি রিপোর্ট। আমি কি দেখছি? শৈবালী মেয়েটা আমাদের বংশের মান সম্মান সব ফিরিয়ে দিল। মেয়েটাকে কাছে করে গোলা দেবে। সব সময় সব রিপোর্ট ঠিক হয়ে গেল, আমরা আবার নতুন করে রিপোর্ট করাবো। কিন্তু সেই রিপোর্ট যদি এর সঙ্গে মিলে যায় তখন কি হবে বলবো? বিষটাকে যতই কাটবে বিষের দুর্গন্ধ ততই ছড়াবে। তাই আমি তোমার কাছে কাকুকে ওই পেটের বাচ্চাকে নষ্ট করে কাকুকে তুমি সরল করে মেরে নাও। অসম্ভব! অন্যের উচ্ছিষ্টাকে আমি আমার স্ত্রী বলে কখনোই মেনে নেব না। আমি বুঝতে পারছি আপনারা সব কিছু জেনে বুঝে ওই নষ্ট মেয়েটাকে আমার এখানে চাপিয়ে দিয়ে আপনাদের সম্পর্কে আমরা পুলিশে দেবো। তুমি এই কঠিন সিদ্ধান্ত নিয়ে নাও ভাই। কাকন হয়তো না বুঝে একটা মস্ত বড় ভুল করেছে। একটা ভুলে কি এই গোটা জীবন নষ্ট হয়ে যায় ভাই। তাই বলছি ওই কাকনকে তুমি মেনে নাও, তার পরিবর্তে তুমি যা বলবে আমি তাই করবো, তাই করবো। বেশ, আপনি যখন এত করে বলছেন আপনার ভয়ের সব কলঙ্ক মুছে দিয়ে আমার গলার রক্তর হার করে আমার গলায় ঝুলিয়ে দেব, কিন্তু সেই তার দাম কিন্তু আপনাকে দিতে হবে দাদা। হ্যাঁ, আপনার ভয়ের সব কলঙ্ক ঢাকার মূল্য স্বরূপ নগদ 5 লাখ টাকা পাইতে হবে। টাকাটা কিন্তু আমার পকেট থেকে 15 দিনের মাথাতেই চাই। কিন্তু এই 9 দিনের মধ্যে আমি 5 লাখ টাকা কোথায় পাবো? সেটা আমার জানার বিষয় নয়। আমি ঠিক 5 দিন পরে আবার আসবো। হয় টাকা রেডি রাখবেন, নাই ওই জেলে যাবার জন্য প্রস্তুত হয়ে থাকবে। দেখি হলে বলবো আমার সংসারে আকাশে কোন কালো এনেছে আমার করে এলো। কাকুরের বিয়ের জন্য এখনো শোধ করতে পারিনি, তারপরে এতগুলো টাকার ভাগ পেলাম। আমি আমার অফিসে অ্যাপ্লাই করে আমি সব কাপড় এখন শোধ করে দেবো। কাকুনের বিয়ের দিন আসর করলো, আর একটা দিন আছে আমাদের ঘরে আসতে বসেছে ভাই। সেই টাকা তুই কেমন করে শোধ করবি না? আমার কিছু না বলি। কিছুক্ষণ আগে গল্পবাবু এসেছিল, সেই রিপোর্টটা দিয়ে গেছে। দেখলি সব দেখি কাকুন 1 মাসে